মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শায়ক আমানের লেখা শিশুরা অকারণেই কাঁদে। এটি সানডে সাসপেন্স অরিজিনালসের চতুর্থ নিবেদন। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর, যেখানে তাঁর লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তাঁর চোখের তারায়, অরিন ও আদিম দেবতার উত্থান এবং ভাসান বাড়ি বলে তাঁর 3টি উপন্যাস প্রকাশিত হয়েছে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে শিশুরা অকারণেই কাঁদে। ঝাঁপিয়ে বৃষ্টি নামতেই দৌড়ে একটা দোকানের শেডের নিচে এসে দাঁড়ালো অনিন্দ। আচমকা বৃষ্টি এসে পড়ায় একেবারে কাক ভেজা হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে কপালে এসে পড়া ভেজা চুলগুলো সরিয়ে দিল। চারপাশে তাকিয়ে খুঁজে দেখতে লাগলো বসার মতো কোনো জায়গা পাওয়া যায় কিনা। দোকানটা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, শাটার নামানো। বাইরে একটা সাদা টিউব জ্বলছে, সেটা থেকে আলো এসে সামনে পড়েছে বটে, তবে এখন ট্যারচা করে পড়া ঝাঁক ঝাঁক বৃষ্টির ফোঁটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। শাটারের সামনেই একটা কাঠের বেঞ্চ রাখা। কাঁধ থেকে ব্যাগটা খুলে তার উপর রেখে পাশেই বসে পড়ল অনিন্দ। বৃষ্টির যা তেজ তাতে সহজে কমবে বলে মনে হচ্ছে না। সনসনে ঠান্ডা হাওয়া ভেসে আসছে, জোলো হাড় কাঁপানো হাওয়া। অনিন্দর শরীরটাও শিউরে উঠল কয়েকবার। জামাটা যেভাবে ভিজে আছে তাতে কাল নিশ্চয়ই ঠান্ডা লাগবে। পকেট থেকে মোবাইল ফোন বার করে হতাশ হল। নেটওয়ার্ক গায়েব, ফোন লাগছে না, ইন্টারনেটও নিষ্ক্রিয়। অগত্যা ইয়ারফোন কানে গুঁজে রেডিও অন করল সে। 2-4টে ফ্রিকোয়েন্সি ধরছে অ্যান্টেনা, 3টে বিজ্ঞাপন, একটাই গান হচ্ছে। রাতে বাড়ি ফিরতে ফিরতে এই রেডিও স্টেশনটা আগেও শুনেছে অনিন্দ। এই সময় একটা বিশেষ অনুষ্ঠান হয়।
রাতের হেল্পলাইন। রাত বিরেতে কলকাতার রাস্তায় কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে আলোচনা, আর মাঝে মাঝে পুরনো গান, কখনো আবৃত্তি করেও শোনানো হয়। এখন পুরনো দিনের একটা বাংলা গান চলছে। সুরটা ভারী ভালো লাগলো অনিন্দর, মনটা জড়িয়ে এলো। গানের মধ্যে সে মজে গেছিল। এমন সময় আচমকাই থেমে গেল গানটা। বিরক্ত হলো অনিন্দ। বেশ লাগছিল শুনতে। গান থেমে ঘোষকের গলা ভেসে আসছে। ভারী সিরিয়াস গলায় একটা ঘোষণা পড়ছে। আধা মনোযোগ দিয়ে শুনতে লাগলো অনিন্দ। রাতের হেল্পলাইনে আজ আমাদের আলোচনা সিরিয়াল কিলিং নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহে উত্তর কলকাতার রাস্তায় কয়েকটি নৃশংস খুন হয়ে গেছে। পুলিশ আশঙ্কা করছে এ কাজ কোনো সিরিয়াল কিলারের। আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। এই ক্ষমতাকে কাজে লাগিয়েই খুনগুলো করছে সে। অসহায় পরিত্যক্ত শিশুর টোপ দেখিয়ে ভিকটিমকে বাড়ির বাইরে টেনে আনছে। খুন করার পর প্রতিটি খুনের অকুস্থলে ফেলে যাচ্ছে একটি পুতুলের মাথা, কাটা মাথা। শহরবাসীর মুখে এই সিরিয়াল কিলারের নাম ক্রাইং বেবি। পুলিশের নির্দেশ, মাঝরাতে আপনি যদি বাড়ির বাইরে কিংবা রাস্তায় কোনো সদ্যজাত শিশুর কান্না শুনতে পান, তবে দয়া করে সাড়া না দিয়ে ফোন করুন 94646 নম্বরে, বা অভিজ্ঞতা জানাতে আমাদের লাইভ ইন অনুষ্ঠানে ফোন করুন 8888 নম্বরে। বাড়ির সমস্ত জানলা দরজা বাড়তি যত্নে লক করে রাখবেন। অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। ঘোষণা শেষ হতেই আগের গানটা আর শোনা গেল না। ক্রাইং বেবিকে নিয়েই আলোচনা শুরু হয়েছে। অনিন্দর কিন্তু আর ভালো লাগলো না শুনতে। মনটা আশঙ্কায় ভারী হয়ে গেছে। এই মুহূর্তে সে উত্তর কলকাতারই একটি গলির ভিতর আশ্রয় নিয়েছে। চতুর্দিকে বৃষ্টি আর অন্ধকারে ঢেকে আছে। দুহাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যাবে না। রাস্তাটা কি খালি? এ ব্যাপারে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন মনস্তাত্ত্বিক সমীরণ গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি, আপনার কি মনে হয় কেন খুনগুলো করছে ক্রাইম বেবি? দেখো ভাই, এই ধরনের সিরিয়াল কিলারদের মোটিভ তাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকে। খুনের ধরন দেখে আমার মনে হচ্ছে খুনি কোনো কারণে ছেলেবেলায় নিজের বাবা মার কাছে রিপিটেডলি অ্যাবিউজড। সেই কারণে আরো বেশি করে এই ব্যাপারটায় গুরুত্ব পাচ্ছে। এই যে বৃষ্টিটা এর মধ্যে আরো বেড়েছে। ইয়ারফোনে বেয়ে আসা শব্দ প্রায় ঢেকে যেতে বসেছে। অনিন্দ উঠে দাঁড়াল। ব্যাগের ভেতরে ছাতা আছে বটে, কিন্তু ছাতায় এ বৃষ্টি আটকাবে না। তাও খবরটা শোনার পর থেকে আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করল না তার। ছাতা খুলে বাইরের দিকে পা বাড়াল অনিন্দ। সঙ্গে সঙ্গে পা আটকে গেল। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে আর একটা আওয়াজ কানে আসছে। একটি শিশুর কান্না। মনে হচ্ছে একটু দূরেই কোথাও মাটির উপর বসে কেঁদে চলেছে কোনো বাচ্চা। অক্ষম শব্দে কাউকে ডাকছে। এগিয়ে রাখা পাটা পিছিয়ে নিল সে। একটু আগে রেডিওর ঘোষণাটা মনে পড়ে গেল। আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। শব্দটা ঠিক যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। বুকের ভেতর চাপা উত্তেজনার স্রোত বইছে। হাঁটু কেঁপে কেঁপে উঠল। সত্যি কি কোনো শিশু কাঁদছে? এত রাতে রাস্তায় একটা সদ্যজাত শিশুকে কে ফেলে যাবে? অনিন্দ ভেবে দেখল, সিরিয়াল কিলার যদি সত্যি তার পিছু নিয়ে থাকে তবে শাটারের তলায় দাঁড়িয়ে বিশেষ লাভ হবে না। উল্টে আলোর মধ্যে দাঁড়িয়ে থাকলে আততায়ীরই সুবিধে হবে। ছাতাটা খুলে বাইরে বেরিয়ে এলো সে। দৌড়বে কি? বাইরে বেরিয়ে কিন্তু মনের জোর বেড়ে গেল অনিন্দর। কান্নার আওয়াজ খুব একটা দূর থেকে আসছে না। সত্যি যদি কোনো শিশু হয়, এই অবস্থায় রাস্তার উপর পড়ে থাকলে ঘণ্টা খানেকের মধ্যেই মারা যাবে। হয় বৃষ্টির জলে, না হয় কোনো গাড়ি পিষে দেবে। সাহসে ভর করে শব্দটা লক্ষ্য করে আরো এগিয়ে এলো অনিন্দ। হঠাৎ তার মনে হলো বাচ্চার কান্নাটা ঠিক স্বাভাবিক নয়।
তবে গোলমালটা যে ঠিক কোথায় সেটা বুঝতে পারল না। এক টানা ফোঁপানো কান্না। হাতের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিল সে। কয়েক পা এগোতেই মাটির উপর কিছু একটা চোখে পড়ল। হ্যাঁ, ওখান থেকেই আসছে কান্নাটা। ওই তো একটা সদ্যজাত বাচ্চাই তো। ফ্ল্যাশ লাইট মাটির দিকে ধরে জিনিসটার কাছে এসে দাঁড়ালো অনিন্দ। আর সঙ্গে সঙ্গে ভুলটা বুঝতে পারল। কোনো বাচ্চা নয়, মাটির উপর পড়ে আছে একটা ইঞ্চি 10 লম্বা, জমা জলে প্রায় আধ ডোবা হয়ে যাওয়া পুতুল। আর সেই পুতুলের ভেতরে লাগানো কোনো যন্ত্র থেকেই বেরিয়ে আসছে কান্নার আওয়াজটা। পুতুলটাকে দেখে কিন্তু পরিত্যক্ত বলে মনে হল না। তবে এই মুহূর্তে বৃষ্টির ধাক্কায় তার চুলগুলো পিচের রাস্তার উপর ছড়িয়ে গেছে। আশ্চর্য, এমন একটা পুতুল রাস্তার উপর কে ফেলে গেল? তবে কি গাড়ি করে যেতে যেতে কারোর হাত থেকে পড়ে গেছে? আগ্রহ হতে নিচু হয়ে সেটা মাটি থেকে তুলে নিতে যাচ্ছিল অনিন্দ। ঠিক এমন সময় পেছন থেকে আসা একটা মেয়েলি গলায় চিৎকারে বুক কেঁপে গেল তার। বৃষ্টির মধ্যে থেকে দমকা হাওয়ার মতো সাদাটে কিছু একটা ছুটে এসে তার হাতে ধরা পুতুলটা ছিনিয়ে নিল। তারপর মিলিয়ে গেল রাস্তার উল্টো দিকের ফুটপাথে। সরু নোক লেগে কবজির কাছের কিছুটা চিড়ে গেল অনিন্দর। পুতুলটা ছিনিয়ে নিয়েই মানুষটা হারিয়ে গেছে বৃষ্টির মধ্যে। কান্নার শব্দটা মিলিয়ে গেছে সেই সঙ্গে। আবার মুষলধারায় বৃষ্টির ঝমঝম। অনিন্দর হাতের চেরা অংশটা দিয়ে রক্ত বেরিয়ে আসছে। বৃষ্টির জলে মুহূর্তে ধুয়ে যাচ্ছে সেই রক্ত। চামড়ার ব্যাগটা আগলে ধরে সেদিক লক্ষ্য করে এগিয়ে চলল অনিন্দ। কয়েক পা এগোতেই মানুষের শরীরের অবয়ব চোখে পড়ল তার। একটা মেয়ে রাস্তার ধারে দোতলা বাড়ির কার্নিশের নিচে দাঁড়িয়ে পুতুলটা বুকে আঁকড়ে ধরে হাঁপাচ্ছে। চুল দিয়ে মুখের বেশিরভাগটাই ঢাকা। অনিন্দকে বৃষ্টির চাদর পেরিয়ে আসতে দেখে আর একটু শক্ত করে চেপে ধরল পুতুলটা। তারপর এক পাশ ফিরে দাঁড়াল। ওটা কি আপনার? মেয়েটার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল অনিন্দ। মেয়েটা কোনো উত্তর দিল না। তার মুখে চোখে আতঙ্কের ছাপ। অনিন্দ লক্ষ্য করল মেয়েটার বয়স 17-18 বেশি নয়। গায়ে ঢোলা লম্বাটে গোছের জামা কোমর ছাড়িয়ে হাঁটুর খানিক নিচ অবধি নেমে এসেছে। আপনি ঠিক আছেন তো? আবার প্রশ্ন করে অনিন্দ। কোনো উত্তর আসে না। একইভাবে পুতুল চেপে ধরে লুকোনোর চেষ্টা করছে মেয়েটা। অনিন্দ বুঝতে পারে মেয়েটার কিছু একটা সমস্যা আছে। মুখ চোখ দেখে মাথায় খানিকটা ছিট আছে বলেও মনে হয়। তাকে আর না ঘাঁটিয়ে পিছিয়ে আসতে যাচ্ছিল সে, এমন সময় বিড়বিড় করে কথা বলে ওঠে মেয়েটা। ও আমাদের মেরে ফেলবে। অনিন্দ ঘুরে দাঁড়ায়। কে মেরে ফেলবে? ওই যে। আঙুল দিয়ে বৃষ্টির চাদরের ভেতরে একটি জায়গা দেখিয়ে দেয় মেয়েটা। ধোঁয়াশা ছাড়া আর কিছুই নেই সেখানে। অনিন্দ মুখ ফিরিয়ে নেয়। আমাদের বলতে আপনার সঙ্গে আরো কেউ আছে? এতক্ষণে অনিন্দর দিকে মুখ তুলে তাকায় মেয়েটা। হাতের পুতুলটা দু হাতে সামনে তুলে বলে, এই যে মিনি, আমার মেয়ে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছে অনিন্দ। মেয়েটা পাগল। তবে চেহারা দেখে রাস্তায় ঘুরে বেড়ানো ভব ঘুরে পাগল বলে মনে হয় না। সম্ভবত কাছেই কোনো বাড়িতে থাকে। রাতে সবাই ঘুমিয়ে পড়তে দরজা খোলা পেয়ে বেরিয়ে এসেছে। ভয়টা এবার কেটে যায় অনিন্দর। বলে, আরে ভয় নেই, কেউ মারবে না তোমাদের। কোথায় থাকো তুমি? মেয়েটা উত্তর দেয় না। পুতুলটা চুলগুলো আঙুল দিয়ে আঁচড়ে দিচ্ছে। মিহির সুরে একটা লালাবাইকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এই পুতুলটা, তোমার মেয়ে,
পড়ে গেল কি করে বলো তো? আমাদের আমাদের মারতে চাইছিল, আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। মারতে চাইছিল? কে? আচমকাই অনিন্দর শার্টের নিচের দিকটা খামচে ধরে মেয়েটা। ওই যে, আওয়াজ শুনতে পাচ্ছ না তুমি? কিসের আওয়াজ? পায়ের আওয়াজ। মেয়েটার অস্থির চোখের মনি দুটো বৃষ্টির চাদরের ভেতরে কাকে যেন খুঁজছে। বিড়বিড় করে কিছু আওড়ে চলে সে। ভয় পেয়ে অনিন্দর পেছনে লুকিয়ে পড়ে মেয়েটা। অনিন্দ ভালো করে কান পাতার চেষ্টা করে। বৃষ্টির অঝোর ধারার শব্দ আসছে, কিন্তু তাছাড়া আর কিছু তো নেই। মেয়েটার মাথায় যে ছিট আছে সেটা তো বোঝাই যাচ্ছে। সেই সঙ্গে স্কিজোফ্রেনিয়াও আছে নাকি? অনিন্দ পেছনে ঘুরে প্রশ্ন করে, তোমার মেয়ের নাম মিনি, তা তো বুঝলাম, তোমার নাম কি? আমি পিয়ালি। মিষ্টি গলার স্বর মেয়েটার। পুতুলের মায়ের মতোই দেখতে বটে, অথচ ডিলিউশনে ভুগছে। অনিন্দর মায়া হয় মেয়েটার জন্য। তা পিয়ালি, এত রাতে বৃষ্টিতে বাড়ির বাইরে এভাবে ঘুরে বেড়ালে মেয়ের তো শরীর খারাপ হবে। তুমি তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে? সে নিশ্চয়ই, কিন্তু তার আগে তো জানতে হবে তুমি কোথায় থাকো। এবারে এক এক পা করে পিছিয়ে যায় পিয়ালি। যদি তুমি সে হও, তুমি যদি মাঝপথে পিছন থেকে একটা ছুরি দিয়ে। দেখ, আমার কাছে ছুরি কোথায়? পিয়ালির চোখ নেমে আসে অনিন্দর হাতে ধরা চামড়ার ব্যাগের দিকে। ওতে কি আছে? এবার বেশ খোলা গলাতেই হেসে ওঠে অনিন্দ। আরে ওতে ছুরি টুরি নেই, তবে অন্য একটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। ব্যাগ খুলে ছোট চেন থেকে চিরুনি বের করে আনে অনিন্দ। মেয়েটার দিকে বাড়িয়ে ধরে। নাও, এটা দিয়ে ওর চুল আঁচড়ে দাও। পিয়ালির গোটা মুখ জুড়ে সরু হাসি খেলে যায়। চিরুনিটা হাতে নিয়ে পুতুলের চুল আঁচড়াতে থাকে। লালাবাইটা আবার শোনা যায়। সুযোগ বুঝে কার্নিশের তলায় বেশ কিছুটা তফাতে সরে আসে অনিন্দ। মোবাইলটা পকেট থেকে বের করে দেখে অল্প হলেও এতক্ষণে নেটওয়ার্ক এসেছে তাতে। মনটা খুশি হয়ে ওঠে। নাম্বার ডায়াল করতে গিয়েও কিন্তু সে থেমে যায়। কোন নাম্বারে কল করতে বলেছিল যেন? অনিন্দ প্রথম নাম্বারটা মনে পড়ে না, দ্বিতীয়টা সহজ বলে সেটা মনে আছে, 8888। অগত্যা সেটাই ডায়াল করে। ওপাশ থেকে প্রথমে গানের শব্দ ভেসে আসে। লাইনটা কানেক্ট হতে একটু সময় লাগে। কাকে ফোন করছো তুমি? পিয়ালি হঠাৎই ফিরে তাকিয়েছে তার দিকে। ফোনটা কেটে দেয় অনিন্দ, হেসে বলে, ওই বাড়িতে ফোন করছিলাম, আসলে দেরি হচ্ছে তো, সবাই চিন্তা করবে। তোমার বাড়িতে কে কে আছে? মা আছেন, বোন আছে। অনিন্দকে আর কিছু বলার সুযোগ দেয় না সে, নিজের মনেই বলতে থাকে, বাবা নেই, মরে গেছে, তাই না? আমারও নেই জানো, সেই ছোটবেলায় দেখেছিলাম। আমাদের কত মিল, তাই না? কই, বেশি তো নয়, একটাই তো হলো সবে। পিয়ালিকে একটু চিন্তিত দেখায়, ভেবে চিন্তে বলে, জানো, ও আমাকেও মারতে চায় আর তোমাকেও মারতে চায়। অনিন্দর পায়ের পাতা কেঁপে ওঠে। আমাকে? মানে আমাকে মারতে চায় কি করে জানলে? ওই যে, ওই তো, ও তো তোমার দিকে তাকিয়ে আছে। আঙুল দিয়ে অনিন্দকে সামনে ইশারা করে মেয়েটা। সামনে ফিরে অনিন্দ দেখে জমাট বেঁধে আছে অন্ধকার। ঝমঝমে বৃষ্টির চাদরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কয়েক সেকেন্ড অপলক চোখে তাকিয়ে থাকে। কয়েকটা ধাতুর মতো ঠান্ডা আঙুল তার হাত চেপে ধরে। খলখল হাসির শব্দ ভেসে আসে। ঋতু, আমার মিনিও এত ভয় পায় না, আবার বলে আমাকে বাড়ি পৌঁছে দেবে। প্র্যাঙ্ক করলো মেয়েটা। নিশ্চিন্ত হয়ে তার হাসি ভরা নির্মল মুখটার দিকে চেয়ে থাকে অনিন্দ। ফর্সা রং, সরু ঠোঁট, ছোট ইঞ্চি দুয়েকের কপাল, চোখ দুটো বড় সড়ো।
কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার আছে মেয়েটার মধ্যে। ভালো লাগে, কেমন যেন ভয় মেশানো ভালো লাগা। অনিন্দ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা আলোর ঝলকানিতে ভরে যায় চতুর্দিক। কাছেই কোথাও বাজ পড়েছে। মেয়েটার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই বাজের শব্দ শোনা যাবে। এই ধরনের স্কিজোফ্রেনিকরা সাধারণত বাজ টাজ পড়লে ভীষণ ভয় পায়। একটা বুদ্ধি খেলে যায় অনিন্দর মাথায়। সুযোগ বুঝে মেয়েটার কাছে এগিয়ে আসে সে। বাজের শব্দে মাটি কেঁপে ওঠে। মেয়েটা ভয় পেয়ে এক হাতে জড়িয়ে ধরে অনিন্দকে। শরীরের ছোঁয়ায় অনিন্দ কিছু অনুভব করার চেষ্টা করে। দুটো হাত রাখে মেয়েটার কোমরের কাছে। না, শক্ত কিছু ছোঁয়া লাগে না। মেয়েটার শরীরে কোথাও ছুরি গোঁজা নেই। একটু নিশ্চিন্ত হয় সে। মায়া লাগে মেয়েটার জন্য। বাজের শব্দটা মিলিয়ে যেতে আস্তে আস্তে হাতের বাঁধন আলগা করে নেয় মেয়েটা। কয়েকটা লজ্জার রেখা ফুটে ওঠে ওর মুখে। একবার গলা খাকারি দিয়ে অনিন্দ বলে, বাজ পড়লে ভয় লাগে, তাই না? তুমি আমায় বাড়ি দিয়ে আসবে? মাথা নামিয়েই প্রশ্ন করে মেয়েটা। অসহায় লাগে অনিন্দর। মেয়েটা বাড়ি যেতে চাইছে, কিন্তু ঠিকানা বলতে পারছে না। তার কাছে মোবাইল ফোন জাতীয় কিছুও নেই যে সেখান থেকে কিছু জানা যাবে। 7-5 ভেবে সে ঠিক করল বৃষ্টিটা একটু কমলে মেয়েটাকে একেবারে থানায় পৌঁছে দিয়ে যাবে। তাতে পুলিশের ঝামেলা হয় হোক। ক্রাইং বেবি থাক বা না থাক, এত রাতে রাস্তায় এই বয়সের একটা মেয়ে একেবারেই সেফ নয়। বৃষ্টিটা কমুক একটু, তারপরেই বেরোই আমরা। ওপরে নিচে মাথা নেড়ে সায় দেয় পিয়ালি। পুতুলটাকে কার্নিশের নিচে উঁচু পাঁচিলটার উপর শুইয়ে দেয়। তারপর এগিয়ে এসে অনিন্দর হাতটা তুলে ধরে। তোমার হাত কাটলো কি করে? আমার নখ লেগে? ওপর নিচে মাথা নাড়ায় অনিন্দ। পিয়ালির চোখ মুখে একটা বিষণ্ণ ছায়া নেমে আসে, যেন নখটা তার নিজের হাতেই লেগেছে। ভুল হয়ে গেছে, সরি। এক হাতে নিজের একটা কান ধরে শব্দটা উচ্চারণ করেছে মেয়েটা। অনিন্দর মনটা নরম হয়ে এসেছে এতক্ষণে। সে পিয়ালির মাথা চুল এলোমেলো করে দেয়। আমাকেই খুনি ভেবেছিলে, তাই না? না তো, তুমি কি করে হবে? কান থেকে হাত নামিয়ে অবাক চোখে বলে মেয়েটা। অনিন্দর হাতটা তুলে নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে বেরিয়ে আসা রক্তের দিকে। কেন হব না? খুনি তো মেয়ে। মেয়ে? তুমি জানলে কি করে? আমি তো দেখেছি। দেখেছো? হ্যাঁ, এই যেমন তোমাকে দেখছি। মানে তুমি জানো খুনগুলো কি করেছে? জানি তো। কে? আমি। মেয়েটা এখনো একইভাবে চেয়ে আছে রক্তের দিকে। তাও অনিন্দ বুঝতে পারে শেষ শব্দটা বলার সময় পিয়ালির গলার মধ্যে কিছু একটা পাল্টে গেছে। শিশু সুলভ আলগা ভাবটা মুছে গিয়ে একটা গাম্ভীর্য ফুটে উঠেছে মুখে। এই, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? হাতটা নামিয়ে রেখে বৃষ্টির দিকে ফিরে তাকায় মেয়েটা। কপালে একটা হাত ঘষতে ঘষতে বলে, এই, আপনার কাছে একটা সিগারেট হবে? আবার সেই বদলে যাওয়া গলা মেয়েটার, যেন বাজের ঝলকানির সঙ্গে সঙ্গে কোনো ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রে পাল্টে গেছে মানুষটা। অনিন্দ বুঝে উঠতে পারে না। অবাক গলায় বলে, এ কি হঠাৎ করে কি হলো তোমার? ক্ষুধার্ত নেকড়ের মতো জ্বলন্ত চোখে অনিন্দর দিকে চায় অচেনা মেয়েটা। ধারালো ছুরির মতো গলা শোনা যায়। আরে আর ইউ ডেফ ম্যান? সিগারেট চেয়েছি একটা আমি। এই প্রথম ভয় লাগে অনিন্দর। মেয়েটার চাহনি আমূল বদলে গেছে। এখন সেই ডাগর হরিণের মতো চোখ দুটো বিড়ালের চোখের মতো সরু হয়ে গেছে। তার দিকে তাকালেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। কণ্ঠস্বরে ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। ব্যাগের ভেতর হাত চালিয়ে সিগারেটের প্যাকেট বের করে এনে মেয়েটার হাতে দিয়ে দেয় অনিন্দ। সিগারেটটা ঠোঁটে ধরতেই লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে দেয়। তারপর ভয়ে ভয়ে একটু দূরে সরে দাঁড়ায়।
ধোঁয়ার লম্বা রিং ছাড়ে মেয়েটা। চারপাশে ঘুরিয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, শিট ম্যান, ফাঁদটা ভালোই পেতেছিলাম, এই আপনি চলে এলেন না, সব মাটি হয়ে গেল। আমি মানে আপনার জায়গায় যদি কোনো মেয়ে ছেলে হতো না, তাহলে এতক্ষণে। তার মানে এতক্ষণ তুমি? আমি না পিয়ালি। আমাকে আপনি স্নেহা বলে ডাকতে পারেন। পিয়ালি একটা ন্যাকা মেয়ে ছেলে, নাটেড। ও মাই গড, এ তো স্প্লিট পার্সোনালিটি। এক্স্যাক্টলি। মেয়েটা ছোট থেকেই মাথায় গোলমাল আছে। মাঝে মাঝে ইচ্ছে করে ওর গলাতেই ছুরি ঢুকিয়ে দিই শেষ করে। অবাক হয়ে লক্ষ্য করে অনিন্দ। কয়েক মিনিটের ব্যবধানে যেন আমূল পাল্টে গেছে মানুষটা। একটু আগে নরম তুলোর মতো মেয়েটাকে এখন বন্য সাপদের মতো হিংস্র মনে হচ্ছে। অনিন্দর একবার মনে হয় এই অবস্থায় দৌড়ে পালিয়ে যাবার থেকে ভালো আর কিছু হয় না। পর মুহূর্তে একটা অন্যরকম ভাবনা চেপে ধরে তাকে। মেয়েটা যদি বাকি খুনগুলো করেও থাকে, তাহলেও এই মুহূর্তে তার কাছে অস্ত্র নেই। তাছাড়া কথা শুনে মনে হয় সে কেবলমাত্র মহিলাদের খুন করে। পিয়ালির জন্য দুশ্চিন্তা শুরু হয় তার। মানসিক সমস্যায় ভুগছে অসহায় মেয়েটা। এরকম হতে থাকলে যে কোনো দিন সে নিজের একটা ক্ষতি করে ফেলতে পারে। হয়তো খুনের ব্যাপারটা কেউ জানে না। আরো ইন্টেন্স ট্রিটমেন্টের দরকার। সত্যি যদি তার অল্টার ইগো স্নেহাই ক্রাইং বেবি হয়ে থাকে, তাহলে তার সম্পর্কে আরো কিছু না জেনে ফিরলে পুলিশের পক্ষে মেয়েটাকে আইডেন্টিফাই করা মুশকিল হবে। সে মনে মনে একটা প্ল্যান বের করার চেষ্টা করে। এই মুহূর্তে পিয়ালি নেই, আছে সিরিয়াল কিলার ক্রাইং বেবি। সে যদি ধুরন্ধর খুনে হয়, তাহলে পিয়ালির সম্পর্কে বেশি ইনফরমেশন জানাবে না অনিন্দকে। পিয়ালি জানে আপনার কথা? মেয়েটার মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করে সে। সিগারেট ধরা হাতেই কপাল থেকে চুল সরায় স্নেহা। জানে, কিন্তু আমার ব্যাপারে ও কাউকে বলবে না। পুতুলটাকেও নিজের মেয়ে ভাবে। মাঝে মাঝে ওটাকে খুন করার ভয় দেখাই তো। এই ভালো কথা, তখন নাম্বার ডায়াল করছিলেন না, কেটে দিলেন যে। পিয়ালিকেই খুনি সন্দেহ করছিলেন, তাই না? আমি যে নাম্বারটা ডায়াল করেছিলাম সেটা আপনি? প্রশ্ন করতে গিয়েও আটকে যায় অনিন্দ। ভীষণ কাছাকাছি সরে এসেছে স্নেহা। ডান হাতটা বুক ছুঁয়ে উঠে আসে গলার কাছে। অনিন্দ বাধা দিতে গিয়েও আটকে যায়। মেয়েটা তার গলার একটা বিশেষ জায়গা দু আঙুলে চেপে ধরে বলে, এই দেখুন, এটাকে বলে ল্যারিংস। এর ঠিক উপরে এই জায়গাটা, বুঝতে পারছেন? এইটা হলো ফ্যারিংস। মানুষের গলার এই দুটো জায়গাকে জয়েন করে রাখে ট্রাকিয়া, গোদা বাংলায় শ্বাসনালী। ভারী মজার জিনিস জানেন, নরম, সেন্সিটিভ, কিউট, ঠিক পিয়ালির মতো। অথচ এই ট্রাকিয়াকে ছুরি দিয়ে কাটা বেশ মুশকিল, কারণ এর চারপাশে গিজগিজ করছে স্কিন টিস্যু, কার্টিলেজ, এসব। মানে আমার মতো। এবার হাতে জোর থাকলে আর ছুরিতে ধার থাকলে যদি দুটোকে একসঙ্গে চিড়ে দেওয়া যায়, তবে আর একটা মজার কাণ্ড ঘটে। নিজের গলার রক্ত নিজের শ্বাসনালীতে ঢুকে চোখড হয়ে যান আপনি। ভেবে দেখুন, আপনি প্রাণপণে শ্বাস নিতে চাইছেন, ভাবছেন এইবার আপনার বিশ্বস্ত শ্বাসনালী অক্সিজেন এনে দেবে আপনার বুকে, অথচ সে তুলে আনে কেবল রক্ত, যেন আপনার শ্বাসনালী উন্মাদ হয়ে গেছে। খিলখিলে একটা হাসি ছড়িয়ে পড়ে রাস্তার উপরে। এতক্ষণে বৃষ্টি ধরে এসেছে। সামনে জলে ভেজা রাস্তাটা চোখে পড়ছে। রাস্তার ওপাশে সোডিয়াম ভেপারের হলুদ আলোটা নিশ্চিন্তে জ্বলছে। মিহি ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে গা ছুঁয়ে। কাছেই কোনো বাড়ির রেডিও থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের সুর। আজ সন্ধ্যাটা বেশ, তাই না? সিগারেটটা ফেলে দিয়ে বলল মেয়েটা। অনিন্দ উত্তর দেয় না।
ভেজা আকাশের দিকে চেয়ে থাকে মেয়েটা। একসময় বলে, আপনি বললেন না তো ফোনটা কাকে করছিলেন? পুলিশে? না, পুলিশের নাম্বারটা মনে নেই। রেডিওতে ঘোষণা করছিল আপনার কথা, ওদের হেল্পলাইনেই ফোন করছিলাম। এই আমার কথা রেডিওতে বলেছে? এই তুই চালান তো দেখি একবার। অনিন্দ আবার চালিয়ে দেয় ফ্রিকোয়েন্সিটা। এখন সেই ঘোষক ছেলেটা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। কেউ যে কোথাও নেই, সকলে গিয়েছে মরে, সকলে গিয়েছে চলে, উঠান রয়েছে শুধু একা। শিশুরা কাঁদে না কেউ, রুগীরা হাঁপায় না তো, বুড়োরা কয় না কথা, থুবড়ো ব্যথার কথা যত। এখানে সকাল নাই, এখানে দুপুর নাই, এখানে জনতা নাই, এখানে সমাজ নাই, নাইকো মূর্খ ধাঁধা কিছু। আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। মন দিয়ে কবিতাটা শোনে স্নেহা। তারপর কি যেন ভেবে বলে, চলুন আমরা একটু হাঁটি। অনিন্দকে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাত ধরে একটা টান দেয়। আরে চলুন না, ভয়ের কিছু নেই। পাঁচিলের উপর থেকে পুতুলটা এনে অনিন্দর হাতে ধরিয়ে দেয়। এটা রাখুন, পিয়ালি আবার এলে ওকে শান্ত করতে পারবেন না এটা না থাকলে। আপনি আপনি তাহলে ক্রাইম বেবি? কাঁপা গলায় জিজ্ঞেস করে অনিন্দ। ক্রাইম বেবি? সেটা কি? অনিন্দ ভেবে দেখে সিরিয়াল কিলারের নামটা তার নিজের দেওয়া নয়, সুতরাং সে নামটা যে তার চেনা হবে তা নাও হতে পারে। মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে আসে অনিন্দ। এতক্ষণ বৃষ্টিতে গোড়ালি অবধি জল জমেছে রাস্তায়। দুটো মানুষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তার উপরে। অঝোর বৃষ্টি ঝরিয়ে আকাশ এখন পরিষ্কার। গোল পূর্ণিমার চাঁদ ফুটে উঠেছে একপাশে, জ্যোৎস্না ছড়িয়ে আছে রাস্তার উপর। একটু আগের কবিতাটার মতোই একটা রাত আজ। আপনার ট্রিগারটা কি? অনিন্দ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে। ট্রিগার মানে যাদের এরকম স্প্লিট পার্সোনালিটি থাকে, তাদের একটা পার্সোনালিটি থেকে আরেকটায় যাবার কিছু একটা কারণ থাকে, সেটা কি বলে ট্রিগার। সেটা আপনার ক্ষেত্রে ঠিক কি? কেন, আপনি পিয়ালিকে মিস করছেন তাই না? তা খানিকটা। আর আমাকে ভয় লাগছে না? আপনার যদি আমাকে খুন করার হতো তাহলে এতক্ষণ অপেক্ষা করতেন না। তাছাড়া আজ রাতে ছুরিটা হারিয়ে ফেলেছেন কোনোভাবে, তাই না? অল্প হেসে ঘুরে দাঁড়িয়ে আবার হাঁটতে থাকে মেয়েটা। অনিন্দর মুখে একটা মিশ্র অভিব্যক্তি খেলে যায়। মেয়েটা আগের মতোই হাসতে হাসতে বলে, এই আপনি বিয়ে করেছেন? মানে বউ আছে বাড়িতে? আসলে এমন কিছু হাতি ঘোড়া চাকরি তো করি না, একটু গুছিয়ে নিয়ে তারপর। কেন বলুন তো? না, ভাবছিলাম পিয়ালিকে নিয়ে এত সহানুভূতি। সহানুভূতি জিনিসটা আমার একদম পছন্দ নয় জানেন। ভয়ের কিছু নেই, আরে আপনাকে নিয়ে এত আগ্রহ নেই আমার। আচ্ছা, এত রাতে পিয়ালি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কেন বলুন তো? ও একটা অ্যাসাইলামে থাকে। সপ্তাহখানিক হলো অ্যাসাইলামের পিছন দিকে সিঁড়িতে ভাঙাভাঙির কিছু কাজ হচ্ছে। রাত হলে সেখান থেকে নেমে রাস্তায় বেরিয়ে আসে। মনে মনে হিসেব করে অনিন্দ। এমন একটা অ্যাসাইলাম যা সিঁড়িতে ভাঙাভাঙির কিছু হয়েছে। অবশ্য ক্রাইম বেবি যদি ধুরন্ধর খুনে হয় তাহলে ভাঙা সিঁড়ির ব্যাপারটা মিথ্যে। আপাতত তার কোনো কথাকেই বিশ্বাস করা যায় না। পিয়ালি কোথায় থাকে সেটা একমাত্র পিয়ালির থেকেই জানা সম্ভব, কিন্তু পিয়ালিকে আবার ফিরিয়ে আনতে গেলে ট্রিগারটা জানতে হবে। কি করে পার্সোনালিটি চেঞ্জ হয় মেয়েটার? মাথা হাতড়ে উত্তর খুঁজতে থাকে অনিন্দ। এই ধরনের মানসিক রোগীদের পার্সোনালিটিগুলো ইমোশনাল স্ট্রেস থেকে জন্মায়। এমন একটা কিছু যদি করা যায় যাতে পিয়ালির সত্তাটা উত্তেজিত হয়ে ওঠে। বিদ্যুৎ খেলে যায় অনিন্দর মাথায়। পিয়ালির মেয়ে মিনি, এখনো তার হাতেই আছে পুতুলটা। খানিকটা দূরে গিয়ে সেটা মাটির উপর আছড়ে ফেলে অনিন্দ। পর মুহূর্তেই পাশে পড়ে থাকা একটা পাথর তুলে নিয়ে আঘাত করে পুতুলের মাথার উপর। এটা কি করছেন আপনি?
আহত বাঘের মতো হিংস্র চিৎকার করে ওঠে স্নেহা। অনিন্দ উত্তর দেয় না, আবার আঘাত করে। মেয়েটার চিৎকারে আকাশ কেঁপে ওঠে। পারবেন না, পারবেন না, নখ দিয়ে আমার ল্যারিংস ছিঁড়তে পারবেন না, তার জন্য ছুরি দরকার। দুটো হাত তুলে অনিন্দর দিকে ছুটে আসতে যায় মেয়েটা, কিন্তু কয়েক পা এসেই দু হাতে মুখ ঢেকে মাটির উপর আছড়ে পড়ে। হিংস্র চিৎকারের শব্দটা মুহূর্তে করুণ আর্তনাদে পরিণত হয়। দুহাত পিয়ালি দুটো গালে রেখে অনিন্দ বলে, পিয়ালি, কারোর নাম মনে পড়ছে না? কে থাকে তোমার কাছে? হ্যাঁ, মনে করো, প্লিজ মনে করো। আমার মনে অনিন্দর মনে হয় পিয়ালি তার স্মৃতি হাতড়ে কিছু একটা তুলে আনার চেষ্টা করছে। সে উদ্গ্রীব চোখে তাকিয়ে থাকে নিষ্পাপ মুখের দিকে। আচমকাই অনিন্দর খুব কাছে সরে আসে মেয়েটা। ঝিরঝিরে হাওয়ার মতো সুরেলা গলায় বলে, মনে করতে পারলে আমাকে বাড়ি নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, কিন্তু তার আগে তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি না, আপনার বাড়ি। উত্তর দিতে গিয়েও থেমে যায় অনিন্দ। অসঙ্গতিটা ধরা পড়েছে তার কানে। অস্ফুটে উচ্চারণ অথচ আমি এতক্ষণ ধরে চুল বাঁধলাম, আমার দিকে ফিরেও তাকালেন না। আপনার দিকে তাকালে কেন জানি না ভয় করছে খুব। স্টপ ইট ম্যান, স্বীকার করুন আপনাদের পুরুষদের ওই ন্যাকা ন্যাকা আতুপুতু মেয়েই ভালো লাগে। ওইটাই আপনাদের দুর্বলতা, ঠিক যেমন মেয়েদের দুর্বলতা শিশুর কান্না শুনে ছুটে আসা। আপনি নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ করতে পারেন, একটু করে দেখাবেন? আপনি কি করে জানলেন? ওই তো রেডিওতেই বলছিল। রেডিওর ব্যাপারটা শুনে আবার খুশি হয় স্নেহা। থমকে দাঁড়ায়, দু হাতে মুখ ঢেকে ফেলে। কয়েক সেকেন্ড পরেই স্নেহার হাতের ফাঁক থেকে অবিকল শিশুর কান্নার মতো একটা শব্দ বেরিয়ে আসে। অনিন্দ থ হয়ে যায়। দূর থেকে আওয়াজ শুনলে মনেই হবে না একটা পূর্ণবয়স্ক মানুষের গলা থেকে বেরোচ্ছে শব্দটা। মুখ ঢেকেই এবারে হাসতে থাকে স্নেহা। অনিন্দর হাতটা এই সুযোগে চলে গেছে ফোনের ওপর। নাম্বারটা ফুটেই আছে স্ক্রিনের ওপর। সে ডায়াল বাটনটা টিপে দেয়। খুব ছোট থেকে পারি এটা, একজনের থেকে শিখেছিলাম। আবার ফোনটা কেটে দেয় অনিন্দ। কার থেকে? সদ্য ভেজা মার্কিউরি ভেপারের আলো ছড়িয়ে আছে রাস্তার উপরে। আলো আঁধারি হয়ে আছে চতুর্দিক। তার ভেতর দিয়েই হাঁটতে থাকে দুটো মানুষ। স্নেহা ধীরে ধীরে বলে,
পিয়ালি তো ছোট থেকেই অ্যাসাইলামে। তো অনেক বছর আগে আমরা যে অ্যাসাইলামে থাকতাম সেখানে একজন রোগী এসেছিল, বুঝলেন, পিয়ালির মতোই নাটেড। ভালো নাম জানি না, তবে ডাক নাম ছিল লিলি। পিয়ালির সঙ্গেই কথা বলতো বেশি, আমি এলেই অ্যাভয়েড করতো। অ্যাভয়েড করতো কেন? অনিন্দর দিকে আরো কিছুটা সরে এসে হাঁটতে থাকে স্নেহা। লিলি বলতো ওর নাকি খুন করতে ইচ্ছে করে, বিশেষ করে মানুষের মধ্যে সিম্প্যাথি জিনিসটা দেখলেই নাকি হিংসা হতো ওর। মায়ের কাছ থেকেও হয়তো কিছুটা সিম্প্যাথি চেয়েছিল, পাইনি। তাই বলতো আমার সঙ্গে কথা বললে ওর খুন করার ইচ্ছাটা বেড়ে যায়। অনিন্দর মনে পড়ে রেডিওতে বলছিল এই ধরনের খুনিরা ছেলেবেলার কোনো সাপ্রেসড ইমোশন থেকে খুন করে। ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছিল, তো লিলি থাকতো বাবার কাছে, আর এই বাবাটাই অ্যাবিউজ করতো ওকে। পঙ্গু করে রাখার জন্য কিসব ইনজেকশন দিত। পঙ্গু করে রাখার ইনজেকশন? একটু ধমকায় স্নেহা, বলে আমি ঠিক জানি না কিসের ইনজেকশন, পিয়ালি জানে, আমাকে খুলে বলেনি। শুধু এরকম বাচ্চাদের মতো করে হাসতে পারতো, এভাবে হাসলে নাকি ওর বাবা খুশি হতো। তো আমি ওর কাছ থেকে এটা শিখে নি। তারপর লিলি কোথায় গেল? বছর 2 পরে ওকে একটা অন্য অ্যাসাইলামে নিয়ে গেল। স্নেহার গলা এবার ক্লান্ত শোনাচ্ছে। কিছু কি বদল আসছে ওর মধ্যে? লিলি এমনিতে শান্ত ছিল, একদিন হঠাৎ করেই একটা মজার কাণ্ড করে ফেলে। সেদিন ওকে ওর মা দেখতে এসেছিল। মাকে দেখলে সেদিন লিলির মনটা একটু ডিস্টার্ব থাকতো। সেদিন একটু বেশি হয়েছিল, সারা রাত ও কাঁদছিল। স্নেহাকে উদাস দেখায়, যেন নিজেরই কোনো যন্ত্রণাময় স্মৃতি মনে করছে। সে রাতে আমি ওর সঙ্গে ছিলাম। ও একসময় কাঁদতে কাঁদতে করিডোরে বেরিয়ে যায়। প্রথমে স্বাভাবিকভাবেই কাঁদছিল, হঠাৎ খেয়াল করলাম কান্নাটা বদলে গেছে, একটা শিশুর মতো কাঁদছে ও। আমি তো অবাক। একটু পরে বুঝলাম ওর উদ্দেশ্য। একজন নার্স ওই আওয়াজটা শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অ্যাসাইলামে তো অত ছোট বাচ্চা ছিল না, ফলে কাজটা কোনো রোগী করছে বলে সন্দেহ হয়নি সেই নার্সের। বাইরে আসতেই লিলি ওর ল্যারিংসে কাঁটা চামচ ঢুকিয়ে খুন করে। নার্সের গলা চিরে বেরিয়ে আসা রক্ত মাখতে মাখতে ওর কান্নাটা হাসিতে বদলে যায়। এইবার গেস করুন দেখি, ওই কাঁটা চামচটাকে কে দিয়েছিল? উত্তেজনার স্রোত ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অনিন্দর সমস্ত শরীরে। এই লিলি যে ক্রাইং বেবি তাতে সন্দেহ নেই। উত্তেজনার ভিতর থেকেই উত্তরটা খেলে যায় তার মাথায়। লিলি আর কেউ নয়, পিয়ালি ও স্নেহারি আর একটা পার্সোনালিটি। দূরে একটা ছায়া দেখা গেছে এতক্ষণে। একটা ভিখিরি জাতীয় মহিলা রাস্তা পার হচ্ছে। সেটা দেখেই স্নেহার চোখে ঝিলিক খেলে যায়। Goodbye, we had a great time. Now we have work to do. Bye. ছুটে সেদিকে এগিয়ে যায় স্নেহা। অনিন্দ তাকে বাধা দিতে যায়, কিন্তু তার আগেই তার পকেটে ফোনটা ভাইব্রেট করে ওঠে। দ্রুত সেটা কানে চেপে ধরে অনিন্দ। হ্যালো, রেডিও হেল্পলাইন। গলাটা চিনতে পারে অনিন্দ। রেডিওর ঘোষক সেই ছেলেটা। 3 বার নাম্বার ডায়াল করেও কেটে দিয়েছে, তাই ওরা কল ব্যাক করেছে। অনিন্দ আমতা আমতা করে। হ্যালো, হ্যাঁ, আসলে ওই ক্রাইং বেবির ব্যাপারটা, আমি এক্ষুনি নর্থ কলকাতার কপার লেনে দাঁড়িয়ে ওরম একটা কান্না শুনেছি। হ্যাঁ, আমার সঙ্গে একটি মেয়ে ছিল, মনে হচ্ছে ও বিপদে পড়তে চলেছে। প্লিজ আপনি যদি কিছু একটা করেন তাহলে খুব ভালো হবে। মেয়ে আপনার বাড়িতেই? না, আমি চিনি না মেয়েটিকে, ওর মাথা ঠিক নেই, ও কোনোভাবে রাস্তায় বেরিয়ে এসছে। বাচ্চার কান্না শুনতে পেয়েছেন আপনারা, তাই তো? অনিন্দ কয়েক সেকেন্ড ভেবে নেয়। উত্তরটা যদি না দেয় তাহলে এরা গুরুত্ব দেবে না ব্যাপারটাকে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, প্লিজ তাড়াতাড়ি করুন। আপনি শিওর বাড়িতে বাচ্চা নেই আপনার? আমি বাড়িতে নেই, আমি রাস্তার উপরেই। ওদিক থেকে হো হো করে হেসে ওঠে ছেলেটা। ও, আপনি মনে হয় ঘোষণাটা শুনেই রেডিও বন্ধ করে দিয়েছেন। অনুষ্ঠানের শেষ দিকটা আর শোনেননি। ইট ওয়াজ আ প্র্যাঙ্ক, আ প্র্যাকটিক্যাল জোক। মানে? অনিন্দ অবাক গলায় প্রশ্ন করে। ইয়েস, দেয়ার ইজ নো ক্রাইং বেবি। আসলে আমরা একটা সোশ্যাল সার্ভে করছিলাম, মানে মানুষের মনে যদি কোনো স্পেসিফিক ভয় আগে থেকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সুস্থ স্বাভাবিক মানুষও হ্যালুসিনেট করতে থাকে।
ইউ ওন্ট বিলিভ, বাট আপনি আমাদের 16th কলার, যিনি আউট অফ নাথিং বাচ্চার কান্না শুনতে পেয়েছেন। প্র্যাঙ্ক? অনিন্দ শব্দটাকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয় সে। ক্রাইং বেবি বলে কেউ না থাক, স্নেহাকে ছেড়ে দেওয়া যায় না। অনিন্দ ভেবে দেখে এতক্ষণে স্নেহা একবারও বলেনি সে ক্রাইং বেবি। হয়তো সে সত্যিই রাত হলে ভাঙা সিঁড়ি দিয়ে বেরিয়ে খুন করে। কয়েকটা প্রশ্ন এখনো অস্পষ্ট অনিন্দর কাছে। সেগুলো আপাতত সরিয়ে রেখেই সে সামনে দৌড়তে থাকে। একটা খুনিকে কিছুতেই হাতে পেয়ে ছেড়ে দেওয়া যায় না। স্নেহা? মেয়েটা এগিয়ে গেছিল, সে পেছনে ঘোরে না। পিয়ালি? মেয়েটা থেমে যায়, ঘুরে তাকায় পেছনে। অনিন্দ এক দৌড়ে এগিয়ে যায় তার দিকে। তাকে সামনে পেয়ে নরম হাসি খেলে যায় মেয়েটা ক্লান্ত মুখে। তুমি আমাকে বাড়ি পৌঁছে দিলে না তো? দেব 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 দেব, তুমি আমাকে ক্ষমা করে দিও পিয়ালি। ক্ষমা? কিন্তু আমি তো... সে আর কিছু বলার আগেই তার হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয় অনিন্দ। তারপর এক টানে মুচড়ে ছিঁড়ে ফেলে সেটার মাথা। পিয়ালি সন্তান হারা মায়ের মতো ডুকরে চিৎকার করে ওঠে। সেদিকে কান দেয় না অনিন্দ। সে স্থির চোখে দেখে পুতুলটার ভিতরটা খালি, ছুরির কোনো চিহ্ন নেই সেখানে। তুমি তুমি খুন করলে ওকে? বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়ে পিয়ালি, নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে দেয় অনিন্দকে। আমি তোমাকে... দুটো সপাটে চড় গালে পড়ে তার। আর কিছু বলে ওঠার আগেই পুতুলের মাথা আর দেহ বুকে আগলে ধরে কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মিলিয়ে যায় পিয়ালি। আর্তচিৎকারের শব্দ মিলিয়ে আসে। অনিন্দর হুঁশ ফিরতে কয়েক মিনিট সময় লেগে যায়। উঠে দাঁড়াতেই তার বুকের ভেতরে একরাশ যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ে। স্নেহা, পিয়ালি কেউ খুনি নয়। সম্ভবত লিলি বলেও কেউ ছিল না। চোয়াল শক্ত হয়ে ওঠে তার। যে করেই হোক খুঁজে বের করতে হবে পিয়ালিকে। এত রাতে একটা মেয়ে এভাবে রাস্তায় ঘুরে বেড়ালে, মেয়েটাকে কি ভালোবেসে ফেলেছে ও? পিয়ালি! পিয়ালি! আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। চিৎকার করে ওঠে অনিন্দ। বাতাস ধীমে তালে বইতে থাকে। কোনো উত্তর আসে না। পরের আধ ঘন্টা উত্তর কলকাতার অলিতে গলিতে ছুটে বেড়াতে থাকে অনিন্দ। কপার লেনের আশেপাশের কানা গলিগুলো হানাবাড়ির মতো হাঁ করে আছে। ব্ল্যাক হোলের মতো গিলে খেয়েছে পিয়ালিকে। ঘণ্টাখানেক পর অনিন্দ ক্লান্ত হয়ে একটা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। ফোনটা বের করে একবার দেখে। কিছু একটা খটকা লাগে তার, কিন্তু সেটা ভাবার আগেই একটা চাপা শব্দ কানে আসে। কান্নার আওয়াজ, একটা বাচ্চার কান্নার আওয়াজ। একটু আগে স্নেহা যেমন করে হেসেছিল। পিয়ালি! পিয়ালি! শুনতে পাচ্ছ? প্রায় ছুটে সেদিকে এগিয়ে যায় অনিন্দ। খটকাটা তার মাথা থেকে উবে গেছে। অন্ধকারের বুক থেকে ভেসে আসছে কান্নাটা। পিয়ালি! পিয়ালি! পিয়ালি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সন্দেহ করে... সামনে এগোতে গিয়েও থমকে যায় অনিন্দ। পেছনে একটা পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। পিয়ালি যদি সামনে এসে দাঁড়িয়ে থাকে, তাহলে পেছনে কে? সে পেছনে ঘুরে। পিয়ালি দাঁড়িয়ে আছে। অবাক হয়ে তাকায় তার দিকে অনিন্দ। তুমি এখানে? তাহলে... মুখ ফিরিয়ে সামনের অন্ধকারের দিকে ফেরে অনিন্দ। কাঁপা কাঁপা আঙুলে অন্ধকারের ভিতরে নির্দেশ করে পিয়ালি। একটা শব্দ বেরিয়ে আসে তার মুখ থেকে। ওই যে লিলি। কান খাড়া করে অনিন্দ শোনে সামনে থেকে একটা চাপা গলার স্বর ভেসে আসছে। চিনতে পারে সে। একটু আগের শোনা সেই কবিতার কয়েকটা লাইন। হেঁটেছি অনেক পথ, আমার ফুরালো পথ, এখানে সকল পথ তোমার পায়ের পথে গিয়েছে, নীলাভ ঘাসে মুছে। কবিতাটা শেষ হতেই দুটো শক্ত হাতের ধাক্কায় রাস্তার উপর আছড়ে পড়ে অনিন্দ।
সামনে তাকিয়ে দেখে একটা ছায়ায় ঢাকা মূর্তি এগিয়ে আসছে তার দিকে। মূর্তির এক হাতে ধারালো ছুরি, অন্য হাতে একটা ইঞ্চি পাঁচেকের পুতুল। লীলাময় গুহ, আমার মায়ের দেয়া নাম। বাবা ডাকতো লিলি। গলাটা চিনে অনিন্দ। হঠাৎ করে খটকাটা ভেসে ওঠে তার চোখের সামনে। যে ফোনটা তার কাছে এসেছিল সেটা কোনো রেডিও স্টেশনের রেজিস্টার্ড নাম্বার নয়, পার্সোনাল নাম্বার। মানুষটার মুখটা এখনো ঢেকে আছে অন্ধকারে, শুধু গলাটা চেনা লাগছে, ভীষণ চেনা লাগছে। কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, এই গলাতেই শুনেছিল কবিতাটা। তুমি যে রয়েছ কাছে, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে, আকাশে চাঁদের আলো, উঠোনে চাঁদের আলো, নীলাভ চাঁদের আলো, এমন চাঁদের আলো আজ। এই কবিতাটা শুনলে আমার নিজের মা বাপের কথা মনে পড়ে। জানেন, বাপটা বেওড়া ছিল, মেয়ের শখ ছিল তার, কিন্তু হয় ছেলে। যত দিন যায় তার মেয়ে সন্তানের শখ বেড়ে উঠতে থাকে। পাগলা হয়ে যায় শালা। ছেলেটাকেই অ্যাবিউজ করে কয়েকবার। অ্যাবিউজ বোঝেন তো আপনি? মানে ছেলেটা বলে চলেছে কথাগুলো। এই মুহূর্তে তার হাত ঘোরাফেরা করছে অনিন্দর বুকে, কোমরে। ছুরিটা উঠে এলো ছেলেটার হাতে ধরা পুতুলটার গলার কাছে। পুতুলের মাথাটা খসে পড়ল ধর থেকে। হারামিটা আমাকে মেয়ে বানাতে প্রতিদিন হরমোনাল ইঞ্জেকশন পুট করত। ওই ইঞ্জেকশনগুলো আমার নাড়কে শেষ করে দিত। গলাটা মেয়েলি হয়ে যেত, আমার শরীরটাও। কষ্ট হতো ভীষণ ভীষণ। একটু পরে আপনার যেমন হবে। মাকে বলতাম, জানেন, আমাকে এর হাত থেকে বাঁচাও। কিন্তু মাও শালা জানতো একবার এইসব খবর বাজারে এলে বাবার জেল হাজত হয়ে যাবে, মান সম্মান সব ভোগে যাবে। শেষে একদিন সবাই জানল। ততদিনে আমিও শালা বেওড়া হয়ে গেছি। কিন্তু 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 আমি কি করেছি আপনার? আমি কি করেছি? করবি, আজ না হোক কাল করবি, কারো না কারো বাপ তো হবেই, তাই না? ওই যে বললাম, ঘাসে যে তোমার ছায়া, তোমার হাতের ছায়া, তোমার শাড়ির ছায়া ঘাসে। কিন্তু আমি একটা সরু ছুরির ফলা অনিন্দর গলাটা চিরে দিল। বকবকিয়ে রক্ত বেরিয়ে এলো সেখান থেকে। রক্তাক্ত অসহায় চোখে মৃত্যুর আগে শেষ একবার পিয়ালির দিকে তাকালো অনিন্দ। ভ্রুক্ষেপ নেই পিয়ালির। মেয়েটা আবার সেই আগের লালাবাই গেয়ে কাঁদতে কাঁদতে পুতুলের মাথাটা এক মনে জোড়ার চেষ্টা করছে। সেটা আর জুড়বে না। মিনিট 10 পর কপার লেনের লাগোয়া খানাগলিতে পড়ে থাকে অনিন্দর নিথর দেহটা। বৃষ্টির জমা জলে শরবতের মতন মিশতে থাকে রক্তের স্রোত। তা থেকে একটু দূরে পড়ে থাকে একটা মাথা কাটা পুতুলের দেহ। কাছেই কোনো বাড়ির দোতলায় একটা শিশুর কান্না শোনা যায়। কেন কাঁদছে কে জানে? শিশুরা অকারণেই কাঁদে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শায়ক আমানের লেখা শিশুরা অকারণেই কাঁদে। পিয়ালি এবং স্নেহার চরিত্রে উপাসনা, অনিন্দ সোমক, বাবা এবং মনস্তাত্ত্বিক সমীরণ গাঙ্গুলি মীর, এবং লীলাময়ের চরিত্রে নবাগত সমাপন মিশ্র। গল্পের কথক, সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা সৌম্য এবং শুভ। পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল শায়ক আমানের লেখা শিশুরা অকারণেই কাঁদে। সামনের সপ্তাহে আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।